আজ তোমাদের শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের বন্ধু। প্রথম দিন থেকেই রমেশের ওপর আমি সন্তুষ্ট হতে পারিনি। না পারার কারণও ছিল। আমি ক্লাসের ফার্স্ট বয়, মাস্টারেরা যথেষ্ট স্নেহ করেন, ছেলেরা ভয় ভক্তি দুই করে। ক্লাসে আমার অগাধ প্রতিপত্তি। অবাধে ছেলেদের ওপর মাতব্বরি করি। আমার কথার ওপর ফিরে কথা বলে এমন দুঃসাহসিক কেউ ছিল না। আমার এই একছত্র রাজত্বে প্রথম প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো এসে রমেশ। সুতরাং তার ওপর সন্তুষ্ট হওয়া মোটেই স্বাভাবিক নয়। অথচ প্রথম যেদিন ক্লাসের সেকেন্ড আওয়ারে হেডমাস্টার মশাই একটি রোগাটে লম্বা মতো ছেলেকে নিয়ে এসে ক্লাসের একধারে বসিয়ে দিয়ে গেলেন, সেদিন তার পাড়া গেয়ে চেহারা নিয়ে কি হাসাহাসি করেছিলাম। লম্বা উস্কো খুস্কো চুল, তাতে বোধহয় মাসখানেকের ভেতর তেল জল পড়েনি। গায়ে একটা ছেঁড়া কালির দাগওয়ালা চাদর, পরনের ছোট কাপড়টি হাঁটুর ওপরে উঠে গিয়েছে, পায়ে জুতোও নেই। নিতান্ত গোবেচারির মতো ছেলেটা লাস্ট বেঞ্চের এক পাশে এসে বসল। হেডমাস্টার মশাই চলে যাবার পর আমাদের ক্লাস টিচার বিপিনবাবু জিজ্ঞাসা করলেন, তোমার নামটি কি বাপু? ছেলেটি বলল, আগে রমেশচন্দ্র খাস্তগীর। বিপিনবাবুর মতো আমুদে মাস্টার দেখা যায় না। তার ঠাট্টায় ছেলেদের তিনি এক এক সময় নাকাল করে ছাড়তেন। বললেন, কি বললে? মস্তবীর? কিন্তু মস্তবীর হলেও এখানে সে কথার উত্তর দিতে একটু কষ্ট করে যে গাত্র উত্তোলন করতে হবে বাপু। খাস্তগীর নাম শুনে আর তাকে কথার উত্তর দিতে না দাঁড়াতে দেখে আমরা তো হেসেই খুন। ছেলেটি লজ্জিত হয়ে উঠে দাঁড়ালো। বিপিনবাবু বললেন, বেশ বেশ হয়েছে, আর কিছু বলে কাজ নেই। কি বলো মস্তবীর? আবার হাসির রোল উঠল। এবং ছেলেটি মুখ লাল করে বসে পড়ল। সেই মুহূর্তেই অবশ্য ক্লাসে তার নামকরণ হয়ে গেল মস্তবীর। সত্যি কথা বলতে কি, এই পাড়া গিয়ে ছেলেটির ওপর মনে মনে একটু অবজ্ঞাই রয়ে গেল। কিন্তু কে জানতো সেই দিনই তার হাতে আমার প্রথম দর্পচূর্ণ হবে। বিপিনবাবু খানিকটা ইংরেজি অনুবাদ করতে দিয়েছিলেন। অনুবাদ করে সকলে তার টেবিলের উপর খাতা রেখে এলো। বিপিনবাবু খাতাগুলি দেখে নাম্বার দিলেন। এবার ওঠাউটির পালা। কোনো দিন অন্তত ইংরেজি অনুবাদে আমার এই প্রথম স্থানটি কেউ নড়াতে পারেনি। আজও ফুলমার্ক 20-র ভেতর 17 পেয়ে আমি অবশ্য নিশ্চিন্ত হয়ে বসে আছি। হঠাৎ বিপিনবাবু হাঁকলেন, 18 ফার্স্ট প্লেসে যাও। 18? আমি তো অবাক, বেহার মতো বলেই ফেললাম, না স্যার, আমি 17 পেয়েছি। বিপিনবাবু ব্যঙ্গ করে বললেন, তাই নাকি? কিন্তু আমি তো তা অস্বীকার করিনি বাপু। আমি শুধু 18কে ফার্স্ট প্লেসে যেতে বলেছি। অন্যায় হয়েছে? আমি তো মুখ চুন করে বসে পড়লাম। বসেই হঠাৎ দেখি লাস্ট বেঞ্চের লাস্ট প্লেস থেকে মস্তবীর সোজা আমার জায়গায় উঠে আসছে। সত্যি লজ্জায় আমার মাথাটা কাটা গেল। তারপর অঙ্কের আওয়ার। মনে মনে বললাম, এইবার দেখা যাবে। কিন্তু সে আশাও বৃথা। অঙ্কের আওয়ার দূরের কথা, সারাদিনের ভেতর সেখান থেকে নড়াবার মতো কোনো সুযোগ সে আমায় দিল না। সারা দিন এই পাড়া গিয়ে ছেলেটার নিচে মনে মনে গোমড়াতে গোমড়াতে মাথা হেট করে বসে রইলাম। সেই দিন থেকেই তার সঙ্গে আমার রেষারেষির সূত্রপাত। অতি কষ্টে যদি কোনো সময় তার ওপর উঠি, পরের ঘন্টায় আবার তাকে জায়গা ছেড়ে দিতে হয়। ছেলেদের ভেতর আমার যে বসার প্রতিপত্তি ছিল
তাতেও সে ক্রমশ ভাগ বসালো। মাস তিনেকের ভেতর ছেলেদের ভেতর দুটো বিরুদ্ধ দল গড়ে উঠল। এই পাড়া গিয়ে ছেলেটার নেতৃত্ব কি করে কেউ স্বীকার করতে পারে আমি তো ভেবেই পেলাম না। কিন্তু দেখা গেল ধীরে ধীরে তার দল বেশ পুষ্ট হয়ে উঠেছে। আমাদের দুজনের মধ্যে কথা নেই, কিন্তু আমাদের অনুচরেরা আমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে সব সময় হাতাহাতি করতে পর্যন্ত প্রস্তুত। আমার দলের প্রধান পাণ্ডা ভুলু, ছেলেটাকে আমার কোনোদিনই ভালো লাগতো না। তার ভেতর কেমন একটা নীচতার আভাস পেয়ে বরাবর তাকে এড়িয়ে চলতাম, কিন্তু এ সময়ে তার সব দোষ ভুলতে বাধ্য হলাম। ভুলু বিপক্ষ দল আর তাদের নেতাকে খাটো করার নানা রকম ফন্দি বাতলায়। ফন্দিগুলো বিশেষ ভালো নয় বলে অবশ্য গ্রহণ করি না, কিন্তু ভুলুকে একেবারে চটাতেও মনও সরে না। ভুলুর কাছেই রমেশের সমস্ত খবর পাই। পাড়াগাঁয়েই তাদের বাড়ি। এতদিন সে বাড়ি থেকেই পড়াশুনো করেছে, কখনোই স্কুলে পড়েনি। এখন কলকাতায় মামার বাড়িতে থেকে পড়ে। তার মামা নাকি ভারী কড়া লোক আর ভীষণ কৃপণ। রমেশের সাজ পোশাকের দুরবস্থার অর্থ এতদিনে বুঝতে পারলাম। একদিন সকাল হতে না হতে ভুলু আমাদের বাড়ি এসে হাজির। এসেই আপন মনে হাসতে শুরু করলো। আমি তো অবাক। অনেকক্ষণ বাদে ভুলু জানালো যে গতকাল রমেশকে সে আচ্ছা বোকা বানিয়েছে। স্কুলের ছুটির পর রমেশ যে পথে বাড়ি যায় সেও সেই পথ দিয়ে রমেশের সঙ্গে সঙ্গে চলতে শুরু করে। কিছু দূর গিয়ে রমেশই নিজে থেকে প্রথম তার সঙ্গে কথা বলে। ভুলু কয়েক মিনিটের ভেতরেই তার সঙ্গে ভাবও জমিয়ে তোলে। ভুলু এমন ভাব দেখায় যেন সে আমার উপর অত্যন্ত চটে আছে। এই অভিনয়ে কিছু ফল হলো কি না বলা যায় না। রমেশ কিন্তু কিছুক্ষণ বাদেই তার সব কথা ভুলুকে বলতে শুরু করে। তার পাড়াগাঁয়ের বাড়ির কথা, তার যে বাপ নেই সে কথা, সেখানে তার কে কে আছে, সেখানে তার পোষা কুকুরটি কীরকম নানা রকম কসরত করতে পারে, আসবার দিন কুকুরটা কীরকম তার পেছু পেছু স্টেশনে এসেছিল, তাকে মেরে ধমকে কিছুতেই তাড়ানো যায়নি। স্টেশনে গাড়িতে ওঠার সময় কি করে কুকুরটাকে জোর করে ধরে রাখতে হয়েছিল। গাড়ি ছাড়বা মাত্র কুকুরটা কীরকম করে তার কাছে যাবার জন্যে সকলের হাত ছাড়িয়ে গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়তে আরম্ভ করেছিল। ট্রেনের পাশে পাশে বহু দূরে দৌড়ে কুকুরটা শেষে হয়রান হয়ে বসে পড়ে। কীরকম করুণভাবে তার দিকে তাকিয়েছিল। এই পর্যন্ত বলে ভুলু বলল, কি পাড়া গে ভূতটাই রমেশটা। কুকুরটার কথা বলতে বলতে মেয়েদের মতো কেঁদে ফেলল। কি জানি কেন ভুলুর সঙ্গে রমেশের এই দুর্বলতাকে ভালো করে উপহাস করতে পারলাম না। ভুলু বললে, তারপর ওকে কি করে জব্দ করলাম শোন। আমারও যেন ভয়ানক দুঃখ হয়েছে। এই ভেবে ওকে বললাম আমারও ভাই একটা টিয়া পাখি ছিল, তারপর সেটাকে একদিন একটা বেড়াল মেরে ফেলাতে কি রকম কেঁদেছিলাম ইত্যাদি বানিয়ে বানিয়ে বলে দিলাম। বলে কিন্তু এমন বিপদে পড়লাম বলতে পারি না। দেখলাম আমার চেয়ে ওই দরদ টিয়া পাখির ওপর ওরই বেশি। খুঁটিয়ে খুঁটিয়ে এমন সব কথা জিজ্ঞেস করতে লাগলো যে আমি ধরা পড়ে যাই আর কি। শেষে ওকে বললাম, এসো না ভাই, এই চায়ের দোকানে কিছু খেয়ে যাই। ও তো কিছুতেই রাজি নয়, বলল, না ভাই, দেরি হলে মামা বকবে, তাছাড়া আমার কাছে পয়সাও নেই। বললাম, দেরি মোটেই হবে না, আর পয়সা না হয় আমিই দেব। ও তাতেও রাজি নয় দেখে বললাম, তুমি তাহলে ভাই সত্যি বন্ধু বলে আমায় মনে করো না, নইলে বন্ধুকে এমন করে অপমান করতে হয়। ও শেষে রাজি হলো। দোকানদারকে শেখানো ছিল আগেই, গিয়ে তো বেশ ভালো করে টাকা খানিকের খেয়ে নিলাম। তারপর পকেট হাতড়ে মুখটা হঠাৎ কাচুমাচু করে বললাম, কি হবে ভাই, আমার পকেট থেকে কে যেন টাকাটা তুলে নিয়েছে। ওর মুখ তো শুকিয়ে এতটুকু হয়ে গেল। দোকানদার তখন আগেকার কথা মতো
চোখ রাঙিয়ে সামনে এসে দাঁড়ালো, বলল, কি এইটুকু ছেলে, এর মধ্যে জুয়া চিনি শিখেছ? বদমাইশির আর জায়গা পাওনি, তোমাদের পুলিশে দিতে পারি জানো। ওর মুখের অবস্থা দেখে অতি কষ্টে হাসি চেপে রইলাম। দোকানদারকে শেষে অনেক মিনতি করার ভান করে আমাদের বাড়ি থেকে টাকাটা চেয়ে নিতে রাজি করালাম। দোকানদার আমাদের দুজনের নাম ঠিকানা লিখে নিলে আজই ওর মামার কাছে টাকার তাগাদায় যেতে শিখিয়ে দিয়েছি। ওর মামা কি কৃপণ জানিস তো, যা মজাটাই হবে। সত্যি এবার ভুলুর ওপর অত্যন্ত রাগ হলো। তাকে তো প্রথমে যা তা বললাম, কিন্তু গাল দিয়ে বুঝিয়ে কিছুতেই এ কাজটা যে অত্যন্ত গর্হিত এ কথা তাকে স্বীকার করাতে পারলাম না। সংকল্পও করেছিলাম যে রমেশকে সমস্ত কথা জানিয়ে দেব, কিন্তু শেষ পর্যন্ত একেবারেই অহংকার বিসর্জন দিতে পারলাম না। আমাদের ব্যবধান ক্রমে বেড়েই চলল। তারপর বার্ষিক পরীক্ষা শুরু হলো। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এবার রমেশকে হারাবই। পড়াশোনা প্রাণপণে করেও মনের কোণায় একটুখানি ভয় কিন্তু ছিল। ভেতরে ভেতরে রমেশের বিদ্যাবুদ্ধির ওপর একটু শ্রদ্ধাই জন্মে গিয়েছিল। এক এক করে সব পরীক্ষা হয়ে গেল, শুধু অঙ্কটা বাকি। সমস্ত পরীক্ষার ফল যা জানতে পেরেছিলাম তাতে রমেশের নম্বরই আমার চেয়ে কিছু বেশিই হচ্ছে। অঙ্কে তার চেয়ে বেশি নম্বর না পেলে কিছুতেই তাকে হারানো আমার পক্ষে আর সম্ভব নয়, অথচ অঙ্কে আমার কাছে হারবার তার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছিলাম না। বিমর্ষ মনেই অঙ্কের পরীক্ষা দিতে এলাম। নিজের সিটে বসতে যাচ্ছি, হঠাৎ ভুলু এসে কানে কানে বলে গেল, কিচ্ছু ভয় নেই, তুই পরীক্ষায় ফার্স্ট হবি, দেখিস। রমেশ আজ অঙ্ক কষতেই পারবে না। ব্যাপার কিছুই বুঝলাম না, কিন্তু ভুলু আবার নতুন কী বদমাইশি করবে এই ভেবেই ভীত হয়ে পড়লাম। রমেশের সিট আমার ঘরেই পড়েছিল। যেরকম সোৎসাহে সে খাতা লিখে যাচ্ছিল তাতে তাকে হারানো দূরের কথা, তার নাগাল ধরতে পারবো কি না তাই সন্দেহ হচ্ছিল। এমনি করে 1 ঘন্টা কেটে গেল। আমাদের ঘরের গার্ড ছিলেন সেকেন্ড মাস্টার মশাই। সেকেন্ড বেল পড়ে পড়ে এমন সময় তিনি এসে বললেন, রমেশচন্দ্র খাস্তগির কার নাম? আমরা কৌতূহলী হয়ে চেয়ে রইলাম। রমেশ উঠে দাঁড়ালো। সেকেন্ড মাস্টার মশাই বললেন, তোমার নামে একটা চিঠি আছে। রমেশ হাত বাড়িয়ে চিঠি নিয়ে আবার সিটে বসে চিঠিটা খুলে ফেলল। আমি তার মুখের দিকে চেয়েছিলাম। দেখলাম চিঠির কয়েকটা লাইন পড়েই তার মুখ হঠাৎ সাদা হয়ে গেল। তারপর খানিক সে চুপ করে বসে থেকে গার্ডের কাছে ছুটি নিয়ে বাইরে বেরিয়ে গেল। আধ ঘন্টাটাক বাদে আবার সে ফিরে এসে সিটে বসলো, কিন্তু তখন দেখলাম অঙ্ক করার কোনো উৎসাহই তার আর নেই। ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। ভুলু পরীক্ষা দিয়েই দেশে চলে গিয়েছিল। যখন ফিরে এলো তখন পরীক্ষার ফল বেরিয়ে গেছে, আর সমস্ত বিষয়ে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও অঙ্কে কম নম্বর পাওয়ায় রমেশকে আমি ছাড়িয়ে গিয়ে ফার্স্ট হয়েছি। ভুলু এসেই বলল, কিরকম ফার্স্ট হলি কিনা, এখন আমায় কি খাওয়াবি বল? মনে মনে একটা বিশ্রী সন্দেহ ছিল, খুব আনন্দ দেখাতে পারলাম না। বললাম, কি করেছিলি বলতো? ভুলু বলল, আমি আবার কি করব, রমেশের পোষা কুকুরটাই তো যা করবার করেছে। মনে মনে চটে যাচ্ছিলাম। বললাম, হেয়ালি করতে হবে না, সব কথা খুলে বল। ভুলু হেসে বলল, খুলে আবার বলবো কি, ওই রমেশের মা ওকে লিখেছিলেন তোর পোষা কুকুরটা হঠাৎ অসুখ হয়ে মরে গেছে, তা তাতে যদি ও অঙ্ক কষতে না পারে তো আমি কি করব? ব্যাপারটা এবার জলের মতো পরিষ্কার হয়ে গেল। তবু মনে হলো তার মায়ের লেখা কি রমেশ চেনে না যে অমন ভুল করবে? আমার মনের কথা যেন বুঝতে পেরেই ভুলু বলল,
আরে ওর মা যে লিখতে জানে না সে কথা তো ওর মুখেই শুনেছিলাম। আর সে সময় ওর যদি সে বুদ্ধিই থাকবে তাহলে চিঠিটা ও আমহার্স্ট স্ট্রিট পোস্ট অফিস থেকে যে পোস্ট হয়েছে এটুকুও কি দেখতে পেত না? ভুলুকে আর কোনো মতেই সহ্য করতে পারলাম না। এই নীচ ঘৃণ্য চাতুরির দ্বারা রমেশকে হারাবার চেষ্টায় অজান্তে আমিও যে ওকে সাহায্য করেছি এই ভেবে নিজের উপরেই ঘৃণা হলো। ভুলুর সঙ্গে সেদিন সত্যিকারের ঝগড়া হয়ে গেল। সংকল্প করলাম রমেশকে ডেকে নিজে থেকে আজ ক্ষমা চাইব। বলবো, ভাই আমায় ক্ষমা করো, তোমার মতো বন্ধু পেলে আমি ধন্য হব। স্কুলের পর সেই উদ্দেশ্যেই তার পিছু পিছু গেলাম। সকলের সামনে ক্ষমা চাইতে তখনও একটু লজ্জা ছিল। শেষ পর্যন্ত একটা নির্জন গলির ভেতরে এসে পিছন থেকে ডাকলাম, রমেশ শোনো। রমেশ ফিরে দাঁড়ালো, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে অত্যন্ত ঘৃণাভরে বলল, তোমার মতো কাপুরুষের সঙ্গে আমি কথা কই না, বলে আবার হনহন করে চলে গেল। আমি তো ভাব করতেই গিয়েছিলাম, কিন্তু তার উপর দ্বিগুণ বিদ্বেষ নিয়ে বাড়ি ফিরে এলাম। মনে মনে সংকল্প করলাম ওর দর্প যে করেই হোক চূর্ণ করতেই হবে। অবসরও মিলে গেল। শীতের শেষাশেষি আমাদের এদিকে কয়েকটা স্কুলের বার্ষিক খেলাধুলা ব্যায়াম প্রতিযোগিতার আয়োজন হয়। এবারে আমাদের স্কুলেরই তাতে জেতবার সম্ভাবনা অত্যন্ত বেশি। মনে করলাম শুধু পড়াশোনা করলেই তো হয় না, এইবার স্পোর্টসে ওর দেমাক আমি চূর্ণ করব। স্পোর্টসের দিন ঘনিয়ে এলো। আমাদের স্কুলের দলের আমিই নেতা, আমিই আশা ভরসা। 100, 200, 20, 400, 40 গজ দৌড়, সাইকেল রেস, হার্ডাল রেস দিয়েই প্রতিযোগিতার ফলাফল নির্ণয় হয়। আমাদের স্কুলের ভয় শুধু ওপাড়ার কিং জর্জ এমই স্কুল থেকে। স্পোর্টসের সব আয়োজন শেষ। রমেশ আমাদের ধারেও ঘেঁষে না। বইয়ের পোকা বলে গোপনে আমরা তাকে ঠাট্টা করি। স্পোর্টসের দিন স্কুলের মাঠে অগুন্তি ছেলের ভিড়। 4টে স্কুলের সব ছেলে ভেঙে এসেছে। হেডমাস্টার মশাই নিজে চারদিকে ঘুরে বেরিয়ে সকলকে উৎসাহ দিচ্ছেন। আজ তাকে হেডমাস্টার বলেই মনে হয় না। রমেশও স্পোর্টস দেখতে এসেছে দেখলাম। হেডমাস্টার মশাই একসময় আমার পিঠ চাপড়ে বলে গেলেন, বেস্ট স্কুল ট্রফিটা জিতে আনতে পারা চাই কিন্তু। রমেশ সামনেই ছিল। আমার এই গৌরবের মুহূর্তে তার মুখের ভাবটা দেখে নেবার লোভ সামলাতে পারলাম না। অন্যান্য নানা প্রতিযোগিতার সঙ্গে 100 গজ দৌড় হয়ে গেল। আমি প্রথম হলাম। তারপর 220 গজ দৌড়। এবার কিন্তু কিং জর্জ স্কুলের কাছে আমাদের প্রতিনিধি পরাস্ত হলো। তবু আমরা নিশ্চিন্ত, সাইকেল রেসে ও 440 গজ দৌড়ে আমরা তাদের অনায়াসে হারাবো। এ বিশ্বাস আমার তখনও দৃঢ়। 440 গজ দৌড়ে আমাদের স্কুলের প্রতিনিধিকে হারানো অসম্ভব, কিন্তু সেই অসম্ভবই সম্ভব হয়ে গেল। কিং জর্জ স্কুলের একটি ছেলের কাছে এবারেও আমাদের পরাজয় হলো। সত্যি এবার আমাদের ভয় হলো। এইবার হার্ডালসে এমন দুর্ঘটনা ঘটবে কে জানতো। সমস্ত বেড়া ডিঙিয়ে এসে শেষ বেড়ায় আমার পা ঠেকে গেল। বেড়া পড়ল না, কোনো রকমে আমি প্রথমে এসেও পৌঁছলাম, কিন্তু তখন দেখা গেল হাঁটুর নিচে প্রায় 6 ইঞ্চি আমার কেটে গর্ত হয়ে গেছে। শেষ বেড়ার গায়ে কোথাও একটা পেরেক ছিল, তাতে লেগেই এই কাণ্ড। রক্তে মাটি ভেসে গেল। অনেক কষ্টে ব্যান্ডেজ করে রক্ত যখন বন্ধ হলো তখন ডাক্তার বললেন, এ পা নিয়ে সাইকেল চালানো কিছুতেই যেতে পারে না। কিন্তু না গেলে উপায় কি? আমি ছাড়া কিং জর্জ স্কুলকে পরাস্ত করবার যে কেউ নেই। আর সাইকেল রেসে না জিতলে তাদের হাতেই যে ট্রফি চলে যাবে। হেডমাস্টার পর্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু ছেলে কোথায়? সাইকেল রেসের ঘন্টা বাজলো। হেডমাস্টার মশাই বললেন, দাও যাকে হোক পাঠিয়ে, আর কি করবে। এমন সময় রমেশ এসে মাথা নিচু করে বলল, আমায় একবার চেষ্টা করতে দেবেন কি? হেডমাস্টার মশাই বিরক্ত হয়েছিলেন, ধমকে উঠে বললেন, একবার চেষ্টার কথা তো নয় বাপু, একবারই শেষবার। তুমি কখনো সাইকেল চড়েছ? রমেশের মুখ লাল হয়ে উঠল। বিনীতভাবে বলল, হ্যাঁ বোধহয় পারবো। হেডমাস্টার মশাই রাজি হচ্ছিলেন না, কিন্তু আমি বলে কয়ে রাজি করালাম। কোনো সাধু উদ্দেশ্যে নয়,
স্পোর্টসে মাথা গলাতে আসা ধৃষ্টতার জন্যে রমেশকে একটু শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই রাজি হলাম। মনে হলো তার একটু অপদস্থ হওয়া দরকার। প্রকাণ্ড মাঠের চারধারে 8 বার সাইকেলে চক্র দিতে হবে। প্রথম চক্র শেষ হলো। রমেশ দেখলাম সাইকেল চালাতে জানে না এমন নয়, কিন্তু সে যেভাবে সকলের পেছু পেছু চলেছে তাতে ফার্স্ট হওয়া দূরের কথা, সবকটা চক্র শেষ করতে পারবে কিনা সন্দেহ। সে অপদস্থ হবে জেনেও এখন কিন্তু খুব খুশি হতে পারছিলাম না। স্কুলের এত বড় পরাজয় মনে বড় বাজছিল। পঞ্চম চক্র থেকে পরিবর্তন দেখা গেল। এক এক করে সকলকে ছাড়িয়ে রমেশ সকলের আগে চলে গেল। ক্রমশ পেছনের দল থেকে তার ব্যবধান বাড়তেই থাকলো। তার বিরুদ্ধে সমস্ত বিদ্বেষ ভুলে স্কুলের জয়ের আশায় উল্লসিত হয়ে উঠলাম। ষষ্ঠ চক্রের শেষে দেখা গেল রমেশ এত দূর এগিয়ে গেছে যে অন্য সকলের পক্ষে তাকে ধরা অসম্ভব। সপ্তম চক্রে ব্যবধান বাড়ল না বটে, কিন্তু তাকে ধরতেও কেউ পারল না। তারপর অষ্টম চক্র, রমেশ এখনও এগিয়ে, কিন্তু ধীরে ধীরে কিং জর্জ স্কুলের ছেলেটি ব্যবধান কমিয়ে আনছে দেখা গেল। দুই স্কুলের ছেলেরা চিৎকার করে দুজনকে উৎসাহ দিতে লাগলো। চিৎকার করে বললাম, রমেশ আর একটু, কিন্তু হলো না। উইনিং পোস্ট থেকে মাত্র 30 গজ দূরে এসে হঠাৎ রমেশের সাইকেল টাল খেয়ে একেবারে কোর্সের ধারে ছেলেদের ভিড়ের ভেতরে এসে পড়ল। কিং জর্জের ছেলেটি তাকে পার হয়ে উইনিং পোস্টে প্রথম গিয়ে পৌঁছলো। রমেশ সাইকেল থেকে কাত হয়ে পড়ে গিয়েছিল। দৌড়ে গিয়ে তাকে তুলে ধরে দেখি সে অজ্ঞান হয়ে গেছে। মুখে জল টল দিয়ে কিছুক্ষণ বাদে তার জ্ঞান ফিরে এলো। হেডমাস্টার মশাই বললেন, ভালো না জেনে কেন সাইকেল চালাতে গেলে বাপু? সবাই কি স্পোর্টসম্যান হতে পারে? হঠাৎ রমেশের চোখ ছলছল করে উঠল। ধরা গলায় বলল, আমি স্পোর্টসম্যান নয় জানি, কিন্তু স্যার শুধু স্কুলের মান রক্ষার জন্যে প্রাণপণ চেষ্টা করেছিলাম। আমি তার কানে কানে বললাম, তুমি আমাদের ভেতর সত্যকার স্পোর্টসম্যান। সেবার আমাদের স্কুল ট্রফি পায়নি, কিন্তু তবু আমি দুঃখিত নই। সেই থেকে রমেশ আমার অন্তরঙ্গ বন্ধু।